আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, সেদিনের দেরি নয়, নতুন সময়, আমরা করব জয় একদিন। চলো আজকে আবার কিন্তু তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি না, চ্যাপ্টার 1 এর যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, সেই পরিবেশের জন্য ভাবনা থেকে আমরা কিন্তু অলরেডি দুটো পার্টে ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে কিন্তু পার্ট কি না, কত পার্ট হচ্ছে 3। এই পার্ট 3 ভিডিওতে আমরা পরিবেশের জন্য ভাবনা থেকে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে নেব এবং বাকি যে পার্টটুকু রয়েছে, বাকি যে অংশটুকু রয়েছে চ্যাপ্টার 1 এ, এই পার্ট 3 তে আমরা সেটুকু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে কিনা শক্তির যথাযথ ব্যবহার। ঠিক আছে, শক্তির কিনা যথাযথ ব্যবহার, এইটাই হচ্ছে ফার্স্ট টপিক যেটা রয়েছে এখানে লেখা রয়েছে। এই শক্তির যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এখানে আমাদের প্রথমেই যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে জ্বালানি। ঠিক আছে, এই জ্বালানি সম্পর্কে আমাদের জানতে হবে। এবার জ্বালানি সম্পর্কে বলতে গেলে জ্বালানি কি, অ্যাকচুয়ালি জ্বালানি হচ্ছে তাকেই বলা হয় যে জিনিসটা দহন করা হলে বা যে দাহ্য পদার্থ, যে দাহ্য পদার্থ দহনের ফলে কি তাপ এবং আলো উৎপন্ন হয় তাকে আমরা জ্বালানি বলতে পারবো। অর্থাৎ যে দাহ্য পদার্থ মানে কি, যে পদার্থটাকে আমরা জ্বালাতে পারবো, এমন কিছু পদার্থ যে পদার্থকে আমরা জ্বালাতে পারবো এবং জ্বালানোর ফলে তাপ এবং কি উৎপন্ন হবে, আলো উৎপন্ন হবে, সেটাকে আমরা জ্বালানি বলতে পারবো। ঠিক আছে, এবার এই জ্বালানি সম্পর্কে পড়তে গেলে আমাদের একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে তাপন মূল্য। ঠিক আছে, এই তাপন মূল্য সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে তাপন মূল্য, এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দেয় যে তাপন মূল্য কি। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তাপন মূল্য কি। ঠিক আছে, তাপন মূল্য কি, যে না 1 কেজি পরিমাণ কোন একটা জ্বালানি, 1 কেজি পরিমাণ কত পরিমাণ না 1 কেজি পরিমাণ, 1 কেজি, 1 কেজি বলতে পারো বা একক পরিমাণও বলতে পারো। ঠিক আছে, 1 কেজি পরিমাণ বা একক পরিমাণ কোন একটা জ্বালানি দহনের ফলে যে পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই সেই জ্বালানির তাপন মূল্য কিন্তু বলে। এবার এই জ্বালানি যে তাপন মূল্য, এটা কিন্তু একটা ক্রমে বিভক্ত, অর্থাৎ সব থেকে বেশি তাপন মূল্য মানে 1 কেজি যদি আমি পোড়াই, 1 কেজি পোড়ালে যে তাপটা পাওয়া যায় সেটা তো জ্বালানির তাপন মূল্য। এবার যে জ্বালানি যত ভালো তার তাপন মূল্য তত কিন্তু বেশি। অর্থাৎ সব থেকে ভালো জ্বালানি আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন, কিনা তরল হাইড্রোজেন। এই লিকুইড হাইড্রোজেন বা তরল হাইড্রোজেন এর কিন্তু তাপন মূল্য যথেষ্ট বেশি। এই যে তাপন মূল্যর যে বেশি যেটা, এটা কিন্তু ক্রোম ওয়াইজ কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ তোমাদের পরীক্ষায় দিতে পারে যে না অমুক অমুক জ্বালানি রয়েছে তাহলে এদের তাপন মূল্য কত। অর্থাৎ ধরো ধরো তোমাদের কোশ্চেনে বললো, ধরো একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনে বললো যে না কি না কি কি দেওয়া হতে পারে, কাঠ, কাঠ দিলাম, কয়লা দিলাম, আর দিলাম এলপিজি। ঠিক আছে, এই যে তিনটে যে জ্বালানি দিলাম, বললো যে না এই তিনটে জ্বালানির তাপন মূল্যের ক্রম অনুসারে কিন্তু সাজাতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্রমটা জানা থাকতে হবে। যদি না জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ক্রমটা সেটা কিন্তু তোমরা লিখতে পারবে না। সেক্ষেত্রে ক্রমের ক্ষেত্রে প্রথমে দেখো, প্রথমে থাকে কাঠ, অর্থাৎ আমরা বাড়িতে যে কাঠ দিয়ে রান্না করি তার তাপন মূল্য কিন্তু সবচেয়ে কম, অর্থাৎ সেটা দহন করা হলে সবচেয়ে কম পরিমাণে কিন্তু তাপ উৎপন্ন হয়। কাঠের পরে কি রয়েছে না, কাঠের পরে রয়েছে কয়লা। ঠিক আছে, কয়লার পরে কি রয়েছে না, কয়লার পরে রয়েছে ডিজেল। ডিজেলের পরে কি রয়েছে, মানে অ্যাকচুয়ালি এরপরে এখানে লিখি ডিজেল, ডিজেলের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেরোসিন। ঠিক আছে, কেরোসিনের পরে কি রয়েছে না, কেরোসিনের পরে রয়েছে পেট্রোল। ঠিক আছে, পেট্রোলের পরে কি রয়েছে না, পেট্রোলের পরে রয়েছে এলপিজি। আর এলপিজির পরে অর্থাৎ সব শেষে রয়েছে হাইড্রোজেন। ঠিক আছে, এটা হচ্ছে লিকুইড। ঠিক আছে, লিকুইড, এটা কিন্তু স্টার মারা রইলো, এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। দেখো, কাঠ, কয়লা, ডিজেল, কেরোসিন, পেট্রোল, এলপিজি এবং লিকুইড হাইড্রোজেন, এরা হচ্ছে এই যে তাপন মূল্যের ক্রম অনুসারে কিন্তু এরা রয়েছে। অর্থাৎ আমরা যত যত দেখো বড়র দিকে যাবো, অর্থাৎ এদিক থেকে এদিকে যাবো, এদিক থেকে এদিকে যাবো, তত কিন্তু তাপন মূল্যদের বাড়তে থাকবে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে তাপন মূল্য সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেন। তাই তার তাপন মূল্য কত, এই তাপন মূল্য যেটা হয় সেটা হচ্ছে 150। ও তার আগে আমি কিন্তু এটার এককটাই বলিনি। তাপন মূল্যের যেটা একক সেটা হচ্ছে কিলো জুল, কিলো জুল। আচ্ছা, কিলো জুল, কিলো জুল, কিলো কিলো জুল পার কেজি আছে, কিলো জুল, কিলো জুল পার কেজি, এইটা হচ্ছে এর কিনা একক, ইউনিট। এটা হচ্ছে ইউনিট, কিলো জুল পার কেজি। তাহলে 150 কিলো জুল পার কেজি হচ্ছে এর ইউনিট। ঠিক আছে,
এই হচ্ছে বিষয়। এবার এই ক্রম অনুসারে কিন্তু তোমরা এই কোশ্চেনটার আনসার করতে পারবে। কাঠ, কয়লা এবং এলপিজি দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে এর আনসারটা কি হয়ে যাবে না, এর আনসার ক্রম অনুসারে দেখলে কাঠের কিন্তু সবচেয়ে কম, এই যে কাঠের সবচেয়ে কম, তারপরেই রয়েছে কয়লা, তারপরে কয়লা দিলাম এবং তারপরে দেখো এলপিজি রয়েছে এই যে অবস্থানে, তাহলে এখানে আমরা দিয়ে দেবো এলপিজি। তাহলে এই হয়ে গেল আনসার। তাহলে আনসার কিন্তু কমপ্লিট। তাহলে এইভাবে কিন্তু তোমরা তাপন মূল্যটা কিন্তু সাজাতে পারবে। এবার এটা তাহলে মনে রাখতে হবে। তাহলে এই ছিল জ্বালানির বিষয়। এবার এই জ্বালানি সম্পর্কেই জানতে গিয়ে আমরা যে টপিকটার সম্পর্কে অবগত হই সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে জ্বালানিরই একটা টাইপ, সেটা হচ্ছে কিনা জীবাশ্ম জ্বালানি। তোমাদের কোশ্চেনে দিতে পারে যে নাকি জীবাশ্ম জ্বালানি কি, তখন জীবাশ্ম জ্বালানি সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। এবার জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে যে না সমুদ্রের তলদেশে যে পাললিক শিলাস্তর থাকে, সমুদ্রের তলদেশে যে পাললিক শিলাস্তর থাকে, সেই শিলাস্তরের মধ্যে উদ্ভিজ্জ এবং প্রাণীজ যে দেহাবশেষগুলো রয়েছে, অর্থাৎ অবশিষ্ট দেহ, যে দেহগুলো চাপা পড়ে গেছে বহু বছর আগে, সেই প্রাণী এবং উদ্ভিদের দেহের অংশগুলো সেই পাললিক শিলাস্তরের মধ্যে স্তরীভূত হয়ে, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে কিন্তু কি করে না এক ধরনের জ্বালানি উৎপন্ন করে, সেটাকে কিন্তু জীবাশ্ম জ্বালানি বলছে। অর্থাৎ জীবের অশ্বের ফলে যে সৃষ্ট, জীবের হাড় থেকে সৃষ্ট জ্বালানিকেই জীবাশ্ম জ্বালানি কিন্তু বলে। এবার এই জীবাশ্ম জ্বালানি তিনটে মানে হয়, তিন রকমের হয়, ঠিক আছে? কি কি না, পেট্রোল, আর কি পেট্রোল, কয়লা, আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই হচ্ছে জীবাশ্ম জ্বালানির তিনটে টাইপ। তবে এখানে আমি বলে রাখি, এই যে পেট্রোল, পেট্রোলটা হচ্ছে একটা লিকুইড বা তরল জীবাশ্ম জ্বালানি। এই যে কয়লা, এটা হচ্ছে একটা কঠিন জীবাশ্ম জ্বালানি। এবং এই যে প্রাকৃতিক গ্যাস, এটা হচ্ছে একটা গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি। তাই তোমাদের এখান থেকে কোশ্চেন দিতেই পারে, একটা তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, একটা কঠিন জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, আবার একটা কি না গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। তখন কিন্তু এই তিনটের মধ্যে থেকেই তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে? এই ছিল জীবাশ্ম জ্বালানি। এইবারে জ্বালানি, অনেক সময় এখানে আমাদের বইতে পয়েন্ট করা থাকতে পারে যে না জ্বালানির প্রয়োজনীয়তা কি আছে, ঠিক আছে? জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আছে, সংরক্ষণের প্রয়োজনীয়তা, ঠিক আছে? এখানে আমি নর্মালি প্রয়োজনীয়তা বলেই পয়েন্ট করি। প্রয়োজনীয়তা, তাহলে প্রয়োজনীয়তা কি আছে, প্রয়োজনীয়তা কি আছে জ্বালানির প্রয়োজনীয়তা, সেটা যদি বলতে হয় যে দেখো জ্বালানির কিন্তু পরিমাণ সীমিত, ঠিক আছে? জ্বালানির পরিমাণ সীমিত রয়েছে, তাই জ্বালানির যথোপযুক্ত ব্যবহার কিন্তু করতে হবে। এবং জীবাশ্ম জ্বালানির কথা যদি বলি, সেটা একটু তৈরি হতে বহু বছর সময় লাগে, সেই কারণে তাদের সঞ্চয় কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ প্রয়োজন, তৈরি হতে যেহেতু সময় লাগে। এছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেও কিন্তু জ্বালানির ব্যবহার করতে হবে, যাতে তারাও সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারে, তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এছাড়া এই জ্বালানি দহনের ফলে আমি আগের দিনই বলেছি যে না প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, এছাড়া বিষাক্ত গ্যাস কিন্তু উৎপন্ন হয়, যেগুলো কিন্তু পরিবেশ কিন্তু ধ্বংস করতে একদম সক্রিয় ভূমিকা পালন করে। যে কারণে আমাদের চেষ্টা করতে হবে যাতে জীবাশ্ম জ্বালানি কম ইউজ করা যায়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মে তো জীবাশ্ম জ্বালানি এমনি কমে যাবে, কিন্তু আমাদের একটু মানে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের জন্য কিছুটা জীবাশ্ম জ্বালানি থাকে, যাতে নতুন প্রযুক্তির কোনো একটা জ্বালানি তারা ব্যবহার করার আগে সেই জীবাশ্ম জ্বালানিটা ইউজ করার সময় পায়, এইটুকানি আর কি। তাই জন্য আমাদের প্রয়োজনীয়তা রয়েছে জীবাশ্ম জ্বালানি আমরা যেন সংরক্ষণ করি। এবার এই সংরক্ষণ সম্পর্কিত একটা টার্ম আমাদের কিন্তু চলে আসে, সেটা কিনা, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে? আমাদের পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে যে না স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। কি টার্মটা না, স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে? তাহলে স্থিতিশীল উন্নয়ন কি না, স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝাচ্ছে যে না আমাদের নিজস্ব যে জ্বালানি চাহিদা, সেটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করার পরেও, আমাদের ব্যবহারটা হয়ে যাওয়ার পরেও আমাদের এমন কিছু জ্বালানি সংরক্ষণ করতে হবে যাতে কিনা ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা সেই জ্বালানিটা ইউজ করতে পারে। অর্থাৎ একেবারে আমরা নিঃশেষিত করবো না জ্বালানি, যাতে ভবিষ্যৎ প্রজন্মে জ্বালানির চাহিদা মানে আকাল দেখা যায়, সেই হিসাবে জ্বালানি যথোপযুক্ত ব্যবহার করতে হবে। আবার এমনও না যে ব্যবহার করবো না, ব্যবহার আমাদের করতে হবে এবং রক্ষা করতে হবে। এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এবার এই স্থিতিশীল উন্নয়ন কিভাবে করা যেতে পারে, দেখো স্থিতিশীল উন্নয়ন এইভাবে করা যেতে পারে যে সমস্ত জ্বালানি তৈরি হতে সময় লাগে না, বা যেগুলোর সোর্স কিন্তু সর্বত্র রয়েছে, যে কোনো জায়গা থেকে সেই জ্বালানির সোর্স কিন্তু রয়েছে এবং সেগুলো নিঃশেষিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, শেষ হবে না কখনোই, এমন জ্বালানি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এইবার এই স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে পড়তে গিয়ে আমরা দেখছি যে দুই ধরনের কিন্তু স্থিতিশীল উন্নয়ন করতে গেলে মানে জ্বালানি যেটা হয় সেটা হচ্ছে কিনা শক্তির উৎস, ঠিক আছে? এই যে স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়নের শক্তি, ঠিক আছে? এই যে শক্তি রয়েছে, এই শক্তিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের জন্য শক্তির প্রয়োজন, শক্তি মানে এনার্জি, মানে জ্বালানি দহনের ফলে এনার্জি পাওয়া যায়। এবার এনার্জি দুটো টাইপের হয়, দুটো টাইপের হয়। একটা টাইপ তোমরা জানো যে যেটা কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ছিল ওই জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? সেটাকে কি বলা আছে, অনবীকরণযোগ্য
অনবী অ অনবীকরণযোগ্য এনার্জি। আরেকটা কি আছে না, আরেকটা হচ্ছে নবীকরণ বা পুনর্নবীকরণ, পুনর্নবীকরণ যোগ্য এনার্জি। ঠিক আছে, তাহলে দুটো টার্মে রয়েছে। তাহলে এনার্জির যে দুটো টাইপ রয়েছে সেটা হচ্ছে নবীকরণযোগ্য এনার্জি আর হচ্ছে পুনর্নবীকরণযোগ্য এনার্জি। অর্থাৎ এই যে অনবীকরণযোগ্য যেটা শক্তি বা অনবীকরণযোগ্য যেটা এনার্জি, এটা কিন্তু কিনা সীমিত, এটা কিন্তু সীমিত, অর্থাৎ এটা কিন্তু অল্প পরিমাণে রয়েছে এবং এটা কিন্তু তৈরি হতে বহু বছর সময় লাগে। আর এটা হচ্ছে অফুরন্ত, অর্থাৎ এটা কিন্তু অফুরন্ত এবং সর্বত্র বিরাজমান। এবার আর এটা হচ্ছে সীমিত, অর্থাৎ অল্প পরিমাণে কিন্তু রয়েছে। এবং এটা অনবীকরণযোগ্য বলার অর্থ হচ্ছে এটা কিন্তু নবীকরণ করা সম্ভব নয়, অর্থাৎ নতুন করে সৃষ্টি করা সম্ভব নয়, বা সৃষ্টি করা গেলেও এটা কিন্তু সহজে সৃষ্টি করা যায় না। ঠিক আছে, এবার অনবীকরণযোগ্য যেগুলো শক্তি সেগুলোকে আমাদের চেষ্টা করতে হবে যাতে কম ইউজ করা যায়। কারণ কি, এগুলো যেহেতু কম পরিমাণে পৃথিবীতে রয়েছে, তার মানে এগুলো শেষ হয়ে গেলে আমাদের মুশকিল হতে পারে। তাই এগুলো আমাদের ট্রাই করতে হবে যাতে সহজে শেষ না হয়। অনবীকরণের মধ্যে কি রয়েছে? কয়লা, পেট্রোল, হুম, কয়লা, পেট্রোল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস এগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর পুনর্নবীকরণযোগ্য শক্তির মধ্যে দেখো সেটা হচ্ছে কি কি হতে পারে, সেটা হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, এবার যে বায়ু শক্তি। ঠিক আছে, তারপর কি হতে পারে, ভূতাপ শক্তি। আরো কিন্তু এনার্জি রয়েছে এখানে কিন্তু অনেক, ইটিসি লিখে দেওয়া যায়, তো এখানে কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এবার কয়লা কি, কয়লা দেখো খুব মনে বলেছিলাম কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলো স্তরীভূত, উদ্ভিদ এবং প্রাণীর দেহবশেষ কিন্তু স্তরীভূত হওয়ার ফলে সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টি হতে প্রায় 30 থেকে 40 কোটি বছর সময় লেগেছিল। তাহলে অনেক সময় নতুন করে সৃষ্টি হওয়া যাবে না। আবার ওগুলো সৃষ্টি হয়েছিল একটা জগতের, একটা জীবজগতের ধ্বংসের ফলে, অর্থাৎ বিশাল পরিমাণে একটা জীবজগৎ কোনোভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির তলায় ভূমিকম্পের ফলে চাপা পড়েছিল, যার ফলে এগুলো সৃষ্টি হয়েছে। এবার এবার যদি এগুলো সৃষ্টি করতে আবার চাওয়া হয় তাহলে আমাদের প্রাণঘাতী করতে পারে, অর্থাৎ আমরা মাটির তলায় চাপা পড়ে যাব, তার ফলে দেখা যাচ্ছে নতুন করে কয়লা, পেট্রোলিয়াম সৃষ্টি হতে পারে। আর এই ধরনের ঘটনা কখনো ঘটবে না এবং ঘটা উচিত না। সেই জন্য নবীকরণযোগ্য শক্তিকে আমাদের ইউজ কিন্তু খুবই কমাতে হবে, এগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে। এবং এদের বিকল্প উৎস যেটা নবীকরণযুক্ত শক্তির উৎস যেটা, এর মধ্যে সৌর শক্তিকে ইউজ করতে হবে, বায়ু শক্তি, ভূতাপ শক্তিকে ইউজ করতে হবে। এবার এগুলো কি করে অপরন্ত করা যাচ্ছে, দেখো সৌর শক্তি মানে সূর্যের আলো, সূর্যের আলো প্রতিদিন আসছে, প্রতিদিন আসছে। এবার এমন কেউ নেই যে না সূর্যের আলো ইউজ করে নিচ্ছে আমি কম ভাগে পাবো, তোমার বাড়িতেও রোদ পড়ে, অন্য বাড়িতেও রোদ পড়ে। তাহলে সূর্য শক্তি বা সৌর শক্তি সোলার প্যানেল বসিয়ে সহজেই কিন্তু সেটা বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে নেওয়ার ফলে কিন্তু লাইট আলো ইত্যাদি জ্বালানো যেতে পারে এবং শক্তিকে ইউজ করা যেতে পারে। বায়ু শক্তি, বায়ু শক্তি দেখো বায়ু সর্বত্র বিরাজমান, সব জায়গায় বায়ু রয়েছে। বায়ুর বেগকে কাজে লাগিয়ে টারবাইন চাকা ঘোরানোর ফলে বা ওটাকে কি বলে জানো, ওই যে যেটা এরকম থাকে, হুম, এয়ার মিল, যেগুলো এয়ার মিল এরকম থাকে অনেক জায়গায়, হয়তো তোমরা দেখেছো এরকম এরকম বড় বড় পাখা ওগুলো ঘুরতে থাকে, হাওয়ার হাওয়ার চাপে ওগুলো ঘোরে। ঠিক আছে, ওই এয়ার মিল গুলো ঘোরার পরে সেইভাবে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়, যারা ভূতাপ শক্তির মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ভূতাপ শক্তি বিদ্যুৎ উৎপাদন তো বলবো, বিদ্যুৎ উৎপাদন, ভূতাপ শক্তি অর্থাৎ মাটির নিচে যে আহ যে অপরন্ত ম্যাগমা রয়েছে, লাভা রয়েছে, সেগুলোকে ইউজ করার ফলেও কিন্তু আমরা মানে কিন্তু পেতে পারি। এবার কিভাবে পেতে পারি দেখো, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো। যদি আমি বলি সৌরশক্তির এখানে ক্লিয়ার করে দিই, সৌরশক্তির মাধ্যমে বললাম যে না সোলার প্যানেল বসাতে হবে। দেখো এই যে একটা বাড়ি রয়েছে, এই যে বাড়িটা, ঠিক আছে, এই বাড়িটা খুব ভালো। এই বাড়িতে কি করেছে লোকটা, এখানে একটা প্যানেল বসিয়েছে, এখানে একটা প্যানেল বসিয়েছে। এই প্যানেলে কি হয়, এই প্যানেলে রোজ কিনা সূর্য থেকে আলো আসে, সূর্য থেকে আলো এসে পড়ে, এই সূর্য থেকে আলো আসে পড়ে এবং এই প্যানেলে পড়ার পরে বিদ্যুৎ উৎপাদন হয়, যার ফলে এই বাড়ির পাশে একটা পোস্টার ল্যাম্প রয়েছে, এই ল্যাম্পের ওপরেও একটা ইয়ে রয়েছে, সোলার প্যানেল। এই সোলার প্যানেলের কিন্তু আলো হয় রাতে, এবং এই বাড়িতেও যে আলো, যে বৈদ্যুতিক কাজগুলো সেগুলো চলে। এই লোকটার উপর হিংসা করে পাশের বাড়ির লোকটাও কিন্তু কি করে, তার নিজের বাড়িতে সেও কিন্তু তার নিজের বাড়ি যেটা রয়েছে সেই নিজের বাড়িতেও সেও একটা এরকম প্যানেল বসিয়ে নেয়।
কিন্তু হিংসা করে এই কাজটা করলেও তার দেখা যাচ্ছে আমাদের যে এই যে শক্তিগুলো ছিল কয়লা, পেট্রোলিয়াম, এইগুলোর কিন্তু অপচয় কমে যাচ্ছে। এইভাবে কিন্তু সৌরশক্তি ব্যবহার করা যেতে পারে। বায়ু শক্তি, অফুরন্ত বায়ু, যে যেমনভাবে বায়ু ইউজ করে নিয়ে টারবাইন লাগা তো সম্ভব নয় সকলের পক্ষে। কিন্তু এটা ভেবে দেখো, রাষ্ট্রীয়ভাবে যদি বায়ু শক্তিকে ইউজ করা হয় সর্বত্র এবং সেইভাবে যদি বিদ্যুৎ সরবরাহ করা যায়, তাহলে কত ভালোভাবে কিন্তু এই যে শক্তিগুলো এদের ইউজ কমানো যেতে পারে। ভূতাপ শক্তি কিভাবে? ভূতাপ শক্তি কিভাবে অ্যাকচুয়ালি দেখো, যদি আমি ধরে নিই এই যে ধরো এখানে এই যে মাটির স্তর রয়েছে, এখন এখান থেকে একটা পাইপ কিন্তু আমরা ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? দুটো পাইপ দিলাম, মানে দুটো পাইপ মানে কিরকম, একটা পাইপের ভেতর থেকে আরেকটা পাইপ, একটা পাইপ ধরো দিলাম, মানে ব্যাপারটা কিরকম, এই যে একটা পাইপ নামিয়ে দিলাম, এবার এর ভিতর থেকে এই একটা পাইপ তো ছিল, আর এর ভিতর থেকে আরেকটা পাইপ আমি এবার নামিয়ে দিলাম, ঠিক আছে? এই যে নামিয়ে দিলাম। এখন এই যে সাইডের পাইপটা, এটা দিয়ে আমরা ওয়াটার দেবো, এটা দিয়ে ওয়াটার পাঠাবো। ওয়াটার পাঠালে কি হবে, এখানে তো অপরন্ত ম্যাগমা রয়েছে, এই ম্যাগমায় গিয়ে কি পড়বে, ওই জলগুলো পড়বে, আর জল জল গিয়ে যখন ম্যাগমায় পড়বে বা লাভায় পড়বে, তখন সেটা ভেপারাইজ হয়ে বাষ্পে পরিণত হবে এবং এই পাইপ লাইন দিয়ে সেটা কিন্তু বেরোবে, ঠিক আছে? এটা কিন্তু বাইরে বেরোবে। আর এর উপরে যদি আমি একটা পাখা সেট করে দিই, তাহলে কি হবে, ওই টারবাইনটা, ওই বাষ্পটা বেরোনোর ফলে ওই টারবাইনটা কিন্তু ঘুরতে শুরু করবে, আর ওই বাষ্পটার জন্য টারবাইনটা ঘোরার ফলে কি হবে, বিদ্যুৎ কিন্তু উৎপাদন করা যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ভূতাপ শক্তিকে কাজে লাগানোর ফলে আমরা কিন্তু জীবাশ্ম জ্বালানিগুলো যেগুলো রয়েছে তাদের কিন্তু ইউজ আমি কমাতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তিনটে টার্ম সম্পর্কে জানলাম। আর কি কি রয়েছে না, আরো দেখো, আরো কিন্তু অনেকগুলো রয়েছে। যদি আমি বলি, সেটা দেখো, বায়ু শক্তির পরে জোয়ার ভাটা শক্তি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, যাই হোক, জোয়ার ভাটা শক্তি, সেই জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। দেখো এখানে ধরো একটা সমুদ্র রয়েছে, এই যে, ঠিক আছে, এই যে বিচ বিচ অঞ্চল, এই যে সমুদ্র। এখন এই সমুদ্রের এখানে আমি একটা মেশিন লাগিয়ে দিলাম, এখানে পাকা লাগিয়ে দিলাম, পাকা সেট করে দিলাম। তাহলে যখন সমুদ্রের স্রোত আসে, যখন জোয়ার আসে, তখন জোয়ার আসলে কি হয়, জোয়ার যখন আসছে তখন ওই পাকাটাকে ঘুরিয়ে দিয়ে জোয়ার চলে যাচ্ছে, আবার যখন জোয়ার ফিরে যাচ্ছে অর্থাৎ ভাটা আসছে, তখনই জলটা যখন ব্যাক আসছে তখনও পাকাটাকে ঘুরাচ্ছে, তখন কিন্তু ওই পাকাটা ঘোরার ফলে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি করা, জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি করা যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি। এর ফলে দেখো, এরপরে বায়োমাস বলে একটা টার্ম রয়েছে, ঠিক আছে? এগুলো আমি মুছে দিই। বায়োমাস বলে যে টার্মটা রয়েছে, ওটাও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের মধ্যেই পড়ে, ঠিক আছে? বায়োমাস, বায়োমাসটা কি? বায়োমাস, এই বায়োমাসটা কি? বায়োমাস হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, বাড়িতে যে রান্না করার ফলে যে অপচয় বস্তুগুলো যেগুলো ফেলে দেওয়া হয়, অর্থাৎ সবজির খোসা, তরকারির খোসা, আলুর খোসা, ডিমের খোসা, তারপর যাই হোক না কেন সেগুলো, বা প্রাণীজ, উদ্ভিজ্জ, যে কোনো জিনিস যেগুলো অ্যাকচুয়ালি জৈব পদার্থ, সেগুলো কি করা হচ্ছে, একটা রুদ্ধ পাত্র দেখাচ্ছে, একটা কি রয়েছে না, একটা বক্স রয়েছে, এর মধ্যে ওইগুলোকে দেওয়া হচ্ছে, দেওয়ার ফলে এটাকে সিল করে দেওয়া হচ্ছে, মুখটা, এর মুখটা সিল করে দেওয়া হচ্ছে, এবং এর মধ্যে একটা ব্যাকটেরিয়া দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি, বায়োমাস। বায়োমাস তো আচ্ছা, বায়োমাস কি অ্যাকচুয়ালি, বায়োমাসটা কি সেটা আমি আগে বলে দিলাম তোমাদের, যে বায়োমাস হচ্ছে অ্যাকচুয়ালি কি না, তরকারি খোসা, আলুর খোসা, এই যে যেগুলো জৈব পদার্থগুলো রয়েছে এগুলো হচ্ছে বায়োমাস। এবার এই বায়োমাসকে আমরা একটা রুদ্ধ পাত্রে ভরে দিলাম, ঠিক আছে? এই একটা পাত্রে আমরা ভরে দিলাম, রুদ্ধ পাত্র। আর আমরা কি করলাম, সিল করে দিলাম। এর পাশাপাশি আমরা এর মধ্যে একটা ব্যাকটেরিয়া দিলাম, কি দিলাম না, ব্যাকটেরিয়া দিয়ে দিলাম। কি ব্যাকটেরিয়া না, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে বায়োমাস দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে তরকারি খোসা, আলুর খোসা ইত্যাদি। আর মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে দিলাম। এবার মিথেনোজেনিক ব্যাকটেরিয়া নিজেদের কাজ শুরু করবে, বায়োমাস গুলোকে পচিয়ে দিয়ে, এর ফলে এর ভিতরে একটা গ্যাস তৈরি করবে, ঠিক আছে? এর ভিতরে একটা গ্যাস তৈরি করবে, এর ভিতরে একটা গ্যাস তৈরি করবে। কি গ্যাস? সেটা হচ্ছে মিথেন গ্যাস। দেখো, মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার নাম সেইভাবে, যেহেতু সে মিথেন গ্যাস উৎপন্ন করে, তাই জন্যই তার নাম মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? মিথেন গ্যাস কিন্তু তৈরি করে। এই মিথেন গ্যাস কিন্তু অত্যন্ত দাহ্য গ্যাস। এই গ্যাসকে ইউজ করে কিন্তু আমরা কি করতে পারি, রান্নার কাজ ইত্যাদি কিন্তু করতে পারি, ঠিক আছে? কি কি কাজ করতে পারি, রান্নার কাজ করতে পারি, আলো জ্বালাতে পারি, এছাড়া অন্যান্য শক্তির উৎস হিসাবে কাজ করাতে পারি, ইত্যাদি কাজ কিন্তু করা যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে মিথেন তৈরি। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া উদাহরণ কি হতে পারে, মিথেনোকাক্কাস, মিথেনোব্যাকটেরিয়াম, এগুলো কিন্তু মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হতে পারে, ঠিক আছে? আর মিথেন গ্যাস উৎপন্ন করে সেটা আমরা বললাম। এবার এই যে মিথেন গ্যাস যেটা উৎপন্ন হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে বায়োগ্যাস, ঠিক আছে? তাহলে বায়োমাস থেকে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে যে গ্যাস উৎপন্ন করা হয় রুদ্ধ পাত্রে, আবদ্ধ পাত্রে, সেটা হচ্ছে মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বলা হয়। এবার এর মধ্যে শুধুমাত্র বায়োগ্যাস থাকে না, তার পাশাপাশি এতে অন্যান্য গ্যাস, যেমন নাইট্রোজেন, যেমন হচ্ছে হাইড্রোজেন, যেমন হচ্ছে ধরো মিথেন, ঠিক আছে? এই যে গ্যাসগুলো, যেমন হচ্ছে ধরো H2S,
যেমন হচ্ছে H2 তো দিলাম, এই সমস্ত গ্যাসগুলো উপস্থিত থাকে। এগুলো হচ্ছে বায়োগ্যাসের উদাহরণ, ঠিক আছে? তার মধ্যে মিথেন গ্যাসের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ বায়োগ্যাস বলতেই মিথেন গ্যাসকে কিন্তু বোঝানো হয়ে থাকে। এবার এইটা হচ্ছে বায়ো গ্যাস ছিল, আর বায়ো ফুয়েল, ঠিক আছে? এটা ছিল কিনা বায়োগ্যাস, এটা ছিল বায়োগ্যাস। এবার তোমরা যেটা জানবে সেটা হচ্ছে বায়োফুয়েল। এবার বায়োফুয়েল অ্যাকচুয়ালি কি না, বায়োফুয়েল হচ্ছে অ্যাকচুয়ালি এটা যে দেখো বায়োগ্যাস তো ছিল, এবার বায়োফুয়েল হচ্ছে যে না এই যে জৈব পদার্থগুলো যেগুলো ছিল, যেমন হচ্ছে তরকারির খোসা, আলুর খোসা, গাছপালা, ভুসির চিবড়া, ফলমূল ইত্যাদি, এই যে যেগুলো ছিল এগুলো আমার লিখতে হবে, এগুলো লেখা লাগবে না। এবার এইগুলো যদি এর মাধ্যমে আমরা তেল তৈরি করতে পারি, ফুয়েল মানে কি, ফুয়েল মানে অয়েল বা তেল, ফুয়েল মানে অয়েল, অয়েল বা তেল, ফুয়েল মানে কি না অয়েল বা তেল, এগুলোর ব্যবহারের ফলে, ঠিক আছে, যে তরল জ্বালানি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যে তরল জ্বালানি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বায়োফুয়েল নামে পরিচিত। অর্থাৎ দেখো বায়োমাসের বিয়োজনের ফলে যে গ্যাসটা পাচ্ছিলাম সেটা হচ্ছে নাকি, সেটা হচ্ছে তোমার বায়োগ্যাস, এই যে বায়োগ্যাস। আর এটা তরলীকরণের ফলে যে তরল আমরা পাচ্ছি, যে তরল জ্বালানি পাচ্ছি, সেটাকে কিন্তু বায়োফুয়েল বলা হচ্ছে। পরিষ্কার কথা, ইজি কথা, এটা না বোঝার কিছু নেই। এরপরে আমরা আর দুটো টার্ম সম্পর্কে জানবো যেটা কিন্তু হিউজ পরিমাণে তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। এই দুটো টার্ম জানলে কিন্তু তোমাদের হয়ে যাবে কি না, একটা হচ্ছে কোল বেড মিথেন, কোল বেড মিথেন অর্থাৎ সিবিএম, সিবিএম অর্থাৎ কিনা কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন নামে কিন্তু এটা পরিচিত। তাহলে কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন, এই কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন অ্যাকচুয়ালি কি, দেখো মাটির নিচে যে কয়লার স্তরগুলো রয়েছে, মাটির নিচে যে কয়লার স্তর রয়েছে, সেই স্তরের মধ্যেই কিন্তু ধরো এই যে মাটি, এখানে কয়লার স্তর রয়েছে, এই যে কয়লা, এই কয়লার স্তর রয়েছে মাটির নিচে। এবার এই কয়লার স্তরের মধ্যে যে ভাগগুলো রয়েছে, এই যে ফাঁকা ফাঁকা অংশ, এই ফাঁকা ফাঁকা অংশগুলোতে কিছু না গ্যাস থাকে, কি গ্যাস না CH4 অর্থাৎ মিথেন গ্যাস কিন্তু উপস্থিত থাকে, ঠিক আছে? এই যে মিথেন গ্যাসগুলো উপস্থিত থাকে, এই মিথেন গ্যাসগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাইরে বের করে আনা হয়। এই যে মিথেন গ্যাসটা যেটা কয়লা খনি থেকে বের করে আনা হলো, এই মিথেন গ্যাসটাকে কিন্তু কয়লা খনির মিথেন বা কোলবেড মিথেন বলা হয়ে থাকে। এবার এটাকে বের করা হয় কিভাবে, এটা বের করা হয় খুবই ইজি পদ্ধতিতে। কি করা হয়, এই কয়লা খনির মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা সহজে বের করে নেওয়া হয়, ঠিক আছে? সেই জলটা বের করে নেওয়ার পরে, জলটা বের করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু সহজে মিথেন গ্যাসটা পড়ে থাকে, অর্থাৎ কি এর মধ্যে যে জলকণা থাকে তার সাথে মিথেন গ্যাসটা একই সাথে অতপ্রতভাবে যুক্ত অবস্থায় এই যে ফাঁকা অঞ্চলগুলো রয়েছে মিথেনের স্তরগুলো তার মধ্যে থাকে, অর্থাৎ মিথেন এবং জল একসাথে থাকে। এবার জলটাকে কায়দা করে ভেতর থেকে বের করে আনা হয় একটা পাইপের মাধ্যমে, যার ফলে ওখানে কিন্তু কেবলমাত্র মিথেন গ্যাস পড়ে থাকে, মিথেন গ্যাসটাকেই বের করে আনা হয়, যেটা কিন্তু কয়লা খনির মিথেন নামে পরিচিত। এবার অনেক সময় এই মিথেন গ্যাসকে বলা হয় যে না সুইট গ্যাস, মিথেন গ্যাসকে কি বলা হয় না সুইট গ্যাস, সুইট গ্যাস কিন্তু বলা হয় থাকে। এবার তাহলে সুইট গ্যাস কেন বলা হয় মিথেনকে, এরকম কোশ্চেন দিতে পারে যে মিথেন গ্যাস সুইট গ্যাস বলা হয় কেন, কারণ কয়লা খনির মধ্যে একাধিক গ্যাস পাওয়া যায়, যার মধ্যে একমাত্র মিথেন গ্যাসটাই এমন একটা গ্যাস যে গ্যাসটা কিন্তু কয়লা খনির শ্রমিক সহ কাউকে কিন্তু ক্ষতি করে না, যেহেতু ক্ষতি করে না তাই একে মিষ্টি গ্যাস বা সুইট গ্যাস কিন্তু এরকম নামকরণ করা হয়েছে। আর এর পিছনে কিন্তু কোনো কারণ নেই, ভারতের একাধিক জায়গায় কিন্তু কয়লা খনি রয়েছে এবং সেখান থেকে এই কোলবেন মিথেন উত্তোলন করা হয়, এবং এই কোলবেন মিথেন হচ্ছে একটা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, অর্থাৎ কয়লা খনি থেকে এটা বের করে নেওয়া হলে মিথেন কিন্তু আবার তৈরি হয়ে যায়, ঠিক যে কারণে এটা কিন্তু ইউজ করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেই হিসাবে এটা ইউজ করা যেতে পারে। আর একটা টার্ম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মিথেন হাইড্রেট, কি না মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট, এটা হচ্ছে মিথেন হাইড্রেট। এবার এর সংকেত দেখো, এর সংকেত যেটা হয় আর কি, এই যে সংকেত, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। তবে মিথেন হাইড্রেটের সংকেত তোমরা এইটা যেমন দেখছো, আমি এটা লক্ষ্য করেছি কোনো কোনো বইতে আবার অন্য রকমের সংকেত দেয়, সেটা আমার যতদূর মনে পড়ছে CH4 ডট 5.6H2 এই জাতীয় কিছু একটা ছিল, 6.4 5.7, আচ্ছা 5.7, 6.4 5.7, এইটাও কিন্তু ইউজ করা যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটা তবে একটু ঘুরিয়ে দিতে পারে, সেই হিসাবে আমি এটা দেখিয়ে দিলাম, এইটাই অ্যাকচুয়ালি এইটা, কারণ এটা 4 দিয়ে ভাগ করলে এটাই দাঁড়াবে, কারণ সেটা ফ্যাক্টর না। মেন কথা হচ্ছে এইটা হচ্ছে মিথেন হাইড্রেট, এবং মিথেন হাইড্রেটটা কি অ্যাকচুয়ালি সমুদ্র যেটা রয়েছে, ধরো এটা হচ্ছে সমুদ্র, এই যে সমুদ্র, এই গভীর সমুদ্র, এই সমুদ্রের তলদেশে, ঠিক আছে, সমুদ্রের তলদেশে একটা কি হয় না বরফের কেলাস আকৃতির একটা কিন্তু তোমাদের পদার্থ থাকে, এরকম বরফের গ্লাসের মতো কিন্তু থাকে, এইগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি মিথেন হাইড্রেট কিন্তু বলা হচ্ছে, মিথেন হাইড্রেট অর্থাৎ CH4.23H2,
এটাকে মিথেন হাইড্রেট বলা হচ্ছে। অর্থাৎ জলের সাথেই সম্পৃক্ত অবস্থায়, অর্থাৎ জলের সাথেই যুক্ত অবস্থায় এক ধরনের কেলাসিত পদার্থ পাওয়া যায় জলের নিচে সমুদ্রের তলদেশে ঠান্ডা স্থানে, সেটা কিন্তু মিথেন হাইড্রেট বলা হয়। এবার এই মিথেন হাইড্রেটকে কি করা হয় না, জলের তলা থেকে উত্তোলন করা হয়, তোলা হয়, এবং তোলার ফলে সেখান থেকে মিথেনকে নিষ্কাশন করা হয়। কিভাবে নিষ্কাশন করা হয়, সেটাকে হয় পুড়িয়ে দেওয়া হয়, মানে এটা যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ধরে যাবে, ধরে গেলে কি হবে, সেই জলটা আলাদা হয়ে যাবে, মিথেনটা আলাদা হয়ে যাবে, সেইভাবে মিথেন গ্যাসকে আলাদা সেপারেট করা যেতে পারে। অথবা মিথেন হাইড্রেটের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, এই টার্মগুলো মনে রাখবে, তাহলে সেখান থেকে মিথেন হাইড্রেটকে পাওয়া সম্ভব। এবার এই দেখো আগুন ধরানোর ফলে তো মিথেন হাইড্রেট পাওয়া যাচ্ছে। এবার অনেক সময় মিথেন হাইড্রেটকে কি বলা হয় না, ফায়ার আইস কিন্তু বলা হয়ে থাকে। ফায়ার আইস, ফায়ার আইস, আইসি, ফায়ার আইস, ফায়ার আইস বা আগুনে বরফ। ঠিক আছে, ফায়ার আইস বা আগুনে বরফ এরকম কিন্তু বলা হয়ে থাকে। এবার ফায়ার আইস বা আগুনে বরফ এমন কথাটা কেন বলা হচ্ছে, কারণ সেই কেলাসাকার কঠিন পদার্থকে যখন আগুন ধরিয়ে মিথেন নিষ্কাশন করা হয়, ঠিক সেই সময় যেন মনে হয় কি আগুনে বরফ ধরে গেছে, সরি আগুনে বরফ ধরে গেছে না তো, বরফে আগুন ধরে গেছে। ঠিক আছে, বরফে আগুন ধরে গেছে, সেই জন্য এটাকে কিন্তু ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের বৈশিষ্ট্য। এবার আরো কিছু কিছু কথা, সামান্য কথা যেগুলো বইতে লেখা থাকতে পারে, সেটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। দেখো যার বইতে আছে আছে, যার বইতে নেই নেই, তবে এই টার্মটা মনে রাখবে। পাওয়ার অ্যালকোহল কি না, পাওয়ার অ্যালকোহল হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের মিশ্রিত পদার্থ, যেটা অ্যাকচুয়ালি কিসের কিসের মিশ্রণ না, পেট্রোল, তার সাথে কিনা বেনজিন, আর এর সাথে রয়েছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল, এর মধ্যে অধিকাংশটাই দেখো কি রয়েছে না, অধিকাংশটাই আই থিঙ্ক অধিকাংশ রয়েছে পেট্রোল, 80% মতো পেট্রোল কিন্তু রয়েছে। আর ইথাইল অ্যালকোহল রয়েছে, বেনজিন রয়েছে। এই যে মিশ্রিত পদার্থ, এটাকে কিন্তু পাওয়ার অ্যালকোহল বলা হচ্ছে। পাওয়ার অ্যালকোহল কি, এই পাওয়ার অ্যালকোহল হচ্ছে এদের মিশ্রিত পদার্থ, যেটা হচ্ছে শীতপ্রধান দেশে বা শীতপ্রধান দেশ ছাড়ো যেই দেশে অ্যাকচুয়ালি পেট্রোলের চাহিদা রয়েছে, সেই দেশে কিন্তু এই পাওয়ার অ্যালকোহলের মাধ্যমে গাড়ি ঘোড়া ইত্যাদি কিন্তু চালানো হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। এছাড়া গ্যাসোহল তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, গ্যাসোহল কি না, গ্যাসোহল, গ্যাসোহল এই টার্মটা আসতে পারে যে গ্যাসোহল কি, সেটা হচ্ছে 90% সীসাযুক্ত গ্যাসোলিন আর ইথাইল, গ্যাসোলিন প্লাস ইথাইল, গ্যাসোলিন প্লাস ইথানল, ইথাইল না, ইথানল, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে না, গ্যাসোহল কিন্তু বলা হয়। এই টার্মটা তোমরা মনে রাখবে। তাহলে গ্যাসোলিন এটা হচ্ছে 90% মতো থাকবে, তাহলে এটা কত থাকবে, এটা 10% মতো থাকবে, সেটাই হচ্ছে না গ্যাসোহল। তাই এটা মনে রাখবে, এই দুটো টার্ম, এটা হচ্ছে গ্যাসোহল আর হচ্ছে পাওয়ার অ্যালকোহল, এই দুটো মনে রাখবে। এটা অনেক বইতে থাকে, অনেক বইতে থাকে না। তো চলো আজ এই পর্যন্তই ছিল। তোমাদের কিন্তু পরিবেশের জন্য ভাবনার 3টে পার্ট আমরা কিন্তু কভার করে দিলাম। পার্টগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর এই চ্যাপ্টার থেকে আজকে যেটুকুনি পড়লাম, তার ভিতর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, ভালো জ্বালানির বৈশিষ্ট্য কি আছে, জ্বালানি কাকে বলে, জ্বালানির তাপন মূল্যের ক্রমটা, জ্বালানির তাপন মূল্য কি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কি রয়েছে, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলো কি কি রয়েছে, তার মধ্যে থেকে কোলবেট মিথেন এবং মিথেন হাইড্রেট অতি ভিভিআই, সেটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসতেই চলেছে। যারা বায়োগ্যাস কি, বায়োফুয়েল কি, এগুলো তোমরা মাথায় রাখবে। জ্বালানির ক্ষেত্রে ওই যে তাপন মূল্যের ক্রমটা মনে রাখলে, এবং এইগুলো রয়েছে। আর পুরোনো কোশ্চেনের ভিতর থেকে দেখো ওই বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের কারণ, বিশ্ব উষ্ণায়ন প্রতিকারের উপায়, বিশ্ব উষ্ণায়ন কি, গ্রিন হাউস এফেক্ট কি, গ্রিন হাউস এফেক্ট কাকে বলছে, এবং সক্রিয় ক্লোরিন পরমাণু কিভাবে ওজোন স্তর ধ্বংসে সহায়তা করছে, নাইট্রোজেন অক্সাইড যুক্ত যৌগ, নাইট্রাস অক্সাইড যুক্ত যৌগ কিভাবে ওজোন স্তর ধ্বংস করছে, সমিত সমীকরণ অনুসারে দুটোই আসতে পারে। এছাড়া ডপসন, এটা কিন্তু আমি বলিনি যে ওজোন স্তরের যে গারত্ব সেটা মাপার একক কিনা, ঘনত্ব বা গারত্ব মাপার একক হচ্ছে ডপসন একক। এছাড়া ওজোন স্তরের না, ওজোন স্তর ছাড়া মানে ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন, এটাও কিন্তু তোমাদের আসতে পারে। ওজোন স্তর সৌর পর্দা বলা হয় কারণ সৌর পর্দার একটা পর্দা আকৃতির মতো, বা পৃথিবীর ছাতাও বলা হয়, এটা কিন্তু ছাতার মতো বা প্রোটেকশনের মতো পৃথিবীকে রক্ষা করে। অতিবেগুনি মহাজাগতিক রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, যেগুলো কিন্তু আমাদের চোখে ছানি পড়া, এছাড়া ক্যান্সার সৃষ্টি হয়, এছাড়া আরো যে ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো থেকে রক্ষা করে। যে কারণে বলা হয় প্রতিটা স্তরের এমসিকিউ আকারে কোশ্চেনগুলো পড়ে নেবে, প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য পড়ে নেবে। শান্তমণ্ডল কেন বলা হয়, ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়, মেসোস্ফিয়ার মধ্য অঞ্চল কাকে বলে, থার্মোস্ফিয়ার কাকে বলছে, বা থার্মোস্ফিয়ারকে উষ্ণমণ্ডল বলা হয় কেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কেন, এগুলো মনে রাখবে। তো চলো আজ এই পর্যন্তই। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আশা করছি ভালো লাগবে। এবং তোমাদের 3টে ভিডিওতে কভার করে দিলাম, এটাই বড় ব্যাপার। তো চলো, টাটা।